আসসালামু আলাইকুম। প্রিয় লিসেনার, সবাই কেমন আছেন? আশা করছি সকলে ভালো আছেন। সবার জীবন যেন নিরাপদে থাকে, ভালো থাকে, সুস্থ থাকে, এই কামনা নিয়েই আজকের এই এপিসোডটি শুরু করছি। শুরুতেই বলে দিচ্ছি, আপনারা চাইলে আপনাদের জীবনের বা আপনাদের শোনা অথবা আপনাদের আত্মীয় বন্ধুবান্ধবের জীবনে ঘটা যে কোনো রহস্যময় ঘটনা আমাদের সাথে শেয়ার করতে পারেন। আমাদের কাছে গল্প পাঠানোর ঠিকানা স্ক্রিনে দিয়ে দিচ্ছি অথবা ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন। স্বাগতম রাতের ডায়েরি ইউটিউব চ্যানেলে। অজানা রহস্য, গা ছমছমে কাহিনী ও ভয়ের এক অদ্ভুত জগতে আপনাকে আমন্ত্রণ। নতুন নতুন রোমাঞ্চকর ঘটনা পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ঘন্টার আইকনটি অন করে রাখুন, যাতে কোনো গল্প মিস না হয়। এখানে আমরা তুলে ধরছি বাস্তব অভিজ্ঞতা, ভয়ঙ্কর ঘটনা আর রহস্যময় কাহিনী, যা শুনলেই গা ছমছম করে ওঠে। আজকের রাত হতে চলেছে আরও ভয়ঙ্কর, আরও রহস্যময়, কারণ আমরা নিয়ে এসেছি এমন এক গল্প যা শুনলে হয়তো আপনার রাতের ঘুম হারাম হয়ে যাবে। এখন আলো নিভিয়ে নিন, চারপাশের নীরবতা অনুভব করুন এবং প্রস্তুত হন এক রহস্যময় জগতে প্রবেশের জন্য। আমরা চলে যাচ্ছি আজকের শিহরণ জাগানো অজানা ঘটনার গভীরে। ঘটনাটি আমাদের পাঠিয়েছেন মুনতাহা নামের একজন, যিনি এখন বর্তমানে পেশায় একজন ডাক্তার। তার 2 জন ছেলে মেয়ে রয়েছে। তিনি সবার কাছে প্রথমেই তার স্বামী সন্তানদের জন্য দোয়া ও ভালোবাসা চেয়েছেন। গল্পটি আমরা মুনতাহার মতন করেই বলে যাচ্ছি। আমার বয়স বর্তমানে 29 বছর। তখন আমার বয়স কত হবে, 14 কি 15। আমার 3 ফুপু এবং 3 চাচা। হঠাৎ করেই আমার বাবা মারা যায়। বাবার মৃত্যুটাও একটু অন্যরকম ছিল। একজন সুস্থ মানুষ মৃত্যুর প্রায় 6 মাস আগ থেকেই কেমন যেন না খেয়ে শুকিয়ে যাচ্ছিল, আর কোনো কারণ ছাড়াই খুব রেগে যেত। কারণে অকারণে যে মানুষটা কোনোদিন বাসায় কারো সাথে জোরে কথা পর্যন্ত বলেনি, সে হঠাৎ করেই বাসার সবকিছু ভাঙচুর করা শুরু করলো। একটু রাগ হলেও হাতের কাছে যা পায় তাই ছুঁড়ে মারে, যেটা খুবই অস্বাভাবিক ছিল। বলে রাখি, আমরা 4 বোন, কোনো ভাই নেই আমাদের। বাবা আমাদের মাথায় করে বড় করেছেন, কখনো দুঃখ প্রকাশ করেনি তার একটি ছেলে নেই বলে। আর এটাই হয়তো আমাদের জীবনের সব থেকে বড় কাল ছিল, কারণ আমাদের ভাই ছিল না। আমার বাবার মৃত্যু অনেকের জন্য বেশ লাভজনক ছিল। আমার দাদার একজন ভাই ছিল, তাদের বাবা এক কিন্তু মা ভিন্ন। ছোট থেকে আমার দাদি তাকে পেলে পুষে বড় করেছেন, কারণ সে আমার বড় চাচার বয়সী। কিন্তু যতই আপনি দুধ কলা দিয়ে কালসাপ পোষেন না কেন, সে দিন শেষে আপনাকে শেষ করবে। যাই হোক, আমার বাবা ছিলেন খুবই ক্ষমতাবান একজন মানুষ। না, এই ক্ষমতা শুধু টাকার সম্পদে সীমাবদ্ধ ছিল না। তিনি এমন এক চেহারা আর শারীরিকভাবে দেখতে ছিলেন, সবাই তাকে মান্য করতে বাধ্য হতো। সবাই তাকেই যথেষ্ট ভয়ের সাথে সম্মান করত। মানে সে একাই আমাদের পুরো পরিবারের ঢাল হয়ে থাকতেন সব সময়। আর আমার চাচা ফুপুরা এই জন্য সবসময় সব বিষয়ে টেনশনমুক্ত থাকতেন, কারণ বাবা তার ভাই বোনদের প্রচণ্ড ভালোবাসতেন। তাদের উপর সে কোনোদিন একটু বাতাসও লাগতে দেয়নি। যাই হোক, তো বাবার এমন হঠাৎ পরিবর্তনে আমরা আমাদের মা খুবই হতভম্ব হয়ে পড়ি। আসলে এই সব কিছু হচ্ছে, তার শরীরে এত অসুবিধা হঠাৎ করেই কেন দেখা দিল। তারপরেও এসব কিছুই আমরা বুঝতে পারছিলাম না, কারণ এসব আমাদের জন্য খুব নতুন এবং একদম অজানা একটি বিষয়। সব থেকে বড় বিষয়, তখন এই ব্যাপারটার ভয়াবহতা বা এটা যে সত্যি হতে পারে সে সম্পর্কে আমাদের কোনো ধরনের কোনো আইডিয়া ছিল না। যাই হোক, বাবা কিছুই খেতে পারতেন না, তার মুখে নাকি কোনো রুচি ছিল না। আমার এক ডাক্তার খালা তখন বলল, ডক্টর দেখাতে কোনো প্রবলেম হলো কি না, কেন মুখে রুচি নেই? এই কথা শুনে হঠাৎ বাবার সে কি রাগ, রিমোট ছুঁড়ে মারল টিভির ওপর। 2 জন মিলে তাকে ঠান্ডা করতে পারছেন না। কি আশ্চর্য ঘটনা, শুধুমাত্র একটা ডাক্তার দেখাবে সেই জন্য সে এমন আচরণ করেছেন কেন? খুব অবাক হচ্ছে সবাই। দিনে দিনে এসব খুব বেড়ে গেল। সেদিনের পর মা তাকে খুব বুঝিয়ে সুঝিয়ে ডাক্তার দেখালেন। ডাক্তার বললেন, ডায়াবেটিস আর প্রেশার একটু হাই ছাড়া সব নর্মাল। এর সাথে মুখের খাবারের রুচির কোনো সম্পর্ক তো নেই। কিন্তু হঠাৎ করেই তার চোখের খুব সমস্যা দেখা দিল। তার রেটিনার ভিতরের কোনো একটা বড় সমস্যা পাওয়া গেল। কিন্তু এটা খুব স্ট্রেস বিষয় ছিল, কারণ বাবা প্রায় 3-4 মাস পর পর ইন্ডিয়া গিয়ে চেক আপ করিয়ে আসতো। তার ডায়াবেটিস ছাড়া আর কোনো সমস্যাই ছিল না। মাঝে মাঝে প্রেশার একটু বেড়ে যেত। যাই হোক, এরপর এমন অবস্থা হলো, বাবা সারাদিন বাড়িতে থাকা শুরু করলো। টোটালি বাসার বাইরে যাওয়া বন্ধ করে দিল। মানুষটা সকাল 11টায় বের হয়ে রাত 12টায় বাড়িতে ফিরত, কারণ সে খুব আড্ডাবাজ মানুষ ছিলেন আর পরোপকারী। মানুষের বিপদে নিজ থেকে এগিয়ে গিয়ে নিজের পকেটের টাকা খরচ করে আসতেন। সেই মানুষটা কিভাবে বাসায় থাকতো আমরা কেউই বুঝতে পারছিলাম না।
সারাক্ষণ শুধু বাড়ির ভিতরে হাঁটাচলা করে আর বলে তার শরীরের ভিতরে কেমন যেন জ্বলে, আর অনেক গরমে শরীর কেমন একটা ফুলে ওঠে, সেভাবে করে। মোট কথা তার শরীরের মধ্যে একটা অশান্তি আর কেমন একটা অস্বস্তি, আর সারাক্ষণ বিড়বিড় করে আর পারলে সবাইকে গালি দেয়। আমাদের হঠাৎ একটা ভয় লাগা শুরু হলো, বাবা কি পাগল হয়ে যাচ্ছে? এটা কিভাবে সম্ভব? মা সারাদিন কান্না করে। আমাদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড খুব হাই, নানা বাড়ি দাদা বাড়ি দুইটাই। কোনোদিন গালি ঝগড়া এসব দেখে আমরা অভ্যস্ত নেই। ইভেন আশেপাশে কেউ যদি কখনো ঝগড়া বাজাতো, বাবার কঠিন নির্দেশ তার মেয়েদের মনে যেন একটা গালি বা ঝগড়া না আসে। যাই হোক, বাবার এমন আচরণে সবার ভিতরে একটা সন্দেহ জাগানো শুরু করলো। মা তার এক পরিচিত মানুষকে যখন আব্বুর এই কথা শেয়ার করলেন, তখন তিনি বললেন তার এক পরিচিত হুজুর আছে। অনেক কিছুই তো দেখালো, একজন হুজুর দেখাক এবার। আমাদের ফ্যামিলির সবাই ইসলামিক মাইন্ডের। আমরা তাবিজ কবজ যে হারাম সেই ব্যাপারটা খুব ভালোভাবে জানি, তাই আগেই বলে রেখেছি তাবিজ দিতে পারবো না। যদি পানি পড়া বা দোয়া কালাম হয় তাহলে সেটা পারবো। পরের দিন এক হুজুর আসলো আমাদের বাসায়, আব্বু কিছুতেই সেটা চাইছিল না। পরে আম্মুর কথায় আসলো। হুজুর অনেকক্ষণ বাবাকে দেখলো, প্রথমে কোনো প্রশ্ন করেনি, পরে বাবাকে কতগুলো প্রশ্ন করলো। বাবা উত্তর দিল, বলল আপনি ভিতরে যান। এরপর যেটা বলল সেটা হয়তো আমার জীবনে শোনা সব থেকে ভয়ঙ্কর এবং অলৌকিক কথা ছিল। বাবাকে অনেক বড় কুফরি করা হয়েছে, যেটাকে বলে বানমারা। তাকে নাকি পাগল করে রাস্তায় নামাবে। এই কথা শোনার পর মা সারাক্ষণ শুধু কান্না করে। বাবাকে এটা বলার সাহস কারো হয়নি, কারণ দেখা যাবে বাবা ওই হুজুরকে ধরে বেঁধে রাখবে। এরপর হুজুর কি পানি পড়াও কবজ দিল, যেটা ভিজিয়ে পানি খেতে হবে। কিছু আমল শেখালো আর বলল যেন এক ওয়াক্তের নামাজও বাদ না যায়। কিন্তু বাবা সারাক্ষণ অস্থির, সে নামাজ পড়েন, কারো কোনো কথাও শোনেননি। তাকে কেউ কিছু বলতেও ভয় পায়। শুধু হুজুর একটা কথাই বলেছে, আপনারা এত দেরি কেন করলেন? এটা তো অনেক দিন ধরে হয়েছে। বাবার শরীর আরও খারাপ হয়ে যাওয়া শুরু করলো, অনেক শুকিয়ে গিয়েছে। সারাক্ষণ হড়বড় করে কথা বলে, আমাদেরও বেশি একটা আদর করে না। সারাক্ষণ শুধু বলে সে আর বেশি দিন নাই। একদিন আমার এক নিকট আত্মীয় এসে বলল, আমি আজ এক হুজুরের কাছে গিয়ে তার এই কথাগুলো বলেছি। সে বলেছে সমস্যা নেই, সে আজকের পর একদম ঠান্ডা হয়ে যাবে। পরের দিন সকালে 10টা বাজে, তখন হঠাৎ দেখলাম বাবা কেমন যেন করছে ঘুমের মধ্যে। মাকে ডাকলাম, মা দেখো তো। মা রান্নাঘরে ছিল। মা এসে বাবাকে ডাকে, কিন্তু বাবা কেমন যেন একটা ছটফট করছে, কিছুই বলতে পারছে না। সবাই বুঝতে পারলো বাবার বুঝি কোনো একটা অসুবিধা হচ্ছে, আমাদের এক্ষুনি হাসপাতালে যেতে হবে। একটু পরে বাবা থেমে গেল, অ্যাম্বুলেন্স চলে আসলো, বাবাকে নিয়ে গেল হাসপাতাল। আমাদের বাসা থেকে হাসপাতালের দূরত্ব 10 মিনিটও হবে না। 5 মিনিট পরেই আমার এক আত্মীয় আরেকজনকে ফোন দিয়েছে। আমি রেডি হচ্ছিলাম হাসপাতালে যাব, তাই আমি শুনতে গেলাম কি বলবে, কিছু রেখে গেল কিনা। আমাদের কমপক্ষে কয়েকটা দিন তো হাসপাতালে থাকতে হবে। হঠাৎ শুনলাম আব্বু নেই। মানে কিভাবে সম্ভব? কি নেই? কে নেই? এক পলকে মানুষ কিভাবে চলে যায়? আমার কাছে মৃত্যু একটা নতুন জিনিস ছিল। বাবা এখানেই ছিল, এখানে বসেই সে মারা গিয়েছে, কিন্তু আমরা এসব আগে দেখিনি। মৃত্যুর সাথেও আমাদের পরিচয় হয়নি আগে। আমি এর আগে মৃত্যুর সাথে পরিচিত ছিলাম না। আমি জানি না কিভাবে কি হয়েছে, কিন্তু বিষয়টা কতটা অস্বাভাবিক সেটা হয়তো আমি ভাষা দিয়ে বোঝাতে পারছি না। এরপর তার দাফন কাফন সম্পন্ন হলো। কয়েকদিন পর তার বিছানা ঘোচাচ্ছিলাম, তার মাথার বালিশ, কোল বালিশ সবগুলোই কেমন যেন শক্ত শক্ত বাজছিল। ভাবলাম কি এমন? খুলে দেখলাম 2টা তাবিজ। মাথা কাজ করছিল না। তার রুমের দিকে বাইরে একটা দরজা ছিল, যেটা শুধু সে নিজে ইউজ করত। সে সোজাসুজি একটা কলা গাছ, সে গাছে একটা তাবিজ পাওয়া গেল। তার রুমের জানালা দিয়ে একটি আম গাছ ছিল, আর সেটাতেও একটা তাবিজ পাওয়া গেল। আমরা কিচ্ছু বুঝতে পারছি না। আমাদের বাইরের দরজার গেটের সামনে মাটির নিচে একটা তাবিজ পাওয়া গেল। এসব কি হচ্ছিল জানা ছিল না, কিন্তু হুজুরের কাছ থেকে জানলাম এসব নাকি রক্তের কেউ করেছে, যার জন্য এটা খুব কাজে দিয়েছে। আমরা আজও জানি না এই রক্তের কেউটা কে, ইভেন জানতে চাইও না, কারণ এমন পিশাচ লোক আমাদের ফ্যামিলিতে অ্যাসিস্ট করে, এটা কিছুতেই আমার মন মানতে চায় না। কিন্তু সে আমাদের ফ্যামিলি, মানে আমাদের 5 জনের ফ্যামিলিটাকে পুরোপুরি ধ্বংস করে দিয়েছে। আমরা খুব সুখী ছিলাম, কোনো কিছুর অভাব ছিল না, ধন সম্পদ, টাকা পয়সা, সুখ কিছুই না। কিন্তু এক পলকেই সব শেষ হয়ে গেল আমাদের। আচ্ছা, এই যে সব মানুষ এসব কাজ করে, তারা পরবর্তীতে কিভাবে বেঁচে থাকে? তাদের ভেতরে কি কিছু নাড়া দেয় না? ভেতরটা খচখচ করে না? এদের কি এটা মাথায় আসে না যে এদের মরতে হবে? আল্লাহ পাকের কাছে কি জবাব দেবে? কিসের লোভ, কিসের আশা এসব করছে সে? জানি না, জানা নেই আমার। কেন যেন জানতে ইচ্ছাও করে না। বাবা মারা যাওয়ার পর আমাদের বাসায় অদ্ভুত অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করে। রাতে দিনে হঠাৎ করে কলিং বেল চাপ দিয়ে চলে যেত।
কে বা কারা জানতাম না। একবার মেইন দরজার সামনে একটা কাগজ পেলাম, দেখলাম হিন্দুদের কিছু বিষয় লেখা আর কেমন একটা ছবি আঁকা। আমি সেটা কাউকে না দেখিয়ে পুড়িয়ে ফেলেছিলাম, কারণ এসব এখন দেখলে সবার চিন্তা বাড়বে, কমবে না। আপনাদের কাছে হয়তো এই গল্পটা খুব একটা ভয়ঙ্কর লাগছে না, কিন্তু আমি তো নিজেই এটা দেখেছি, কতটা ভয়ঙ্কর আমি জানি। ভূতপ্রেত তো সব কাল্পনিক ভাই, যদি বাস্তবিক কোনো ভৌতিক জিনিস থেকে থাকে সেটা হচ্ছে এসব। যাই হোক, সবাই ভুল ত্রুটি মাফ করে দেবেন, অনেক কিছুই বাদ পড়ে গিয়েছে, কারণ লিখতে গিয়ে কেমন যেন গলা আটকে যায়, লিখতে পারে না। সবাই ভালো থাকবেন। এই ঘটনাটি আমাদের সাথে একজন ভাই শেয়ার করেছেন। 12-13 বছরের দুটো মেয়ে একসাথে সিলিং ফ্যানের সাথে ঝুলেছিল। দুজনের গলায় অপরাধীদের ফাঁসি দেওয়ার মতো করে পেঁচিয়ে আছে একটা মাত্র মোটা দড়ি। দৃশ্যটা ততক্ষণ ভয়ঙ্কর ছিল যতক্ষণ মেয়ে দুটো ছিল নিশ্চল, কিন্তু আতঙ্কজনক হয়ে উঠল যখন ওরা নড়তে আরম্ভ করেছিল। প্রথমে কালো জুতো পরা 2 জোড়া পা হঠাৎ হঠাৎ অনিয়ন্ত্রিতভাবে নিচে উঠছিল। তারপর খুব ধীরে ধীরে মেয়ে দুটোর লাশ ঘুরতে আরম্ভ করলো চক্রাকারে ঘড়ির কাঁটার দিকে। সজীব মাত্রাতিরিক্ত আতঙ্কে জমে গেছিল। খেয়াল করলো মেয়েদের ঘূর্ণন গতি বাড়তে বাড়তে চক্রটাও বড় হয়ে উঠেছে। মনে হচ্ছিল যেন ফ্যানে বাঁধা দোলনা। চক্রটা আর অল্প বড় হলেই ওদের হিমনিস্পন্দন শরীর ধাক্কা খাবে সজীবের দেহের সাথে। প্রচণ্ড আতঙ্ক নিয়ে আহাদের ঘুম ভাঙল স্বপ্নের এ পর্যায়ে। স্বপ্নই তো নাকি? সত্য বলতে বাস্তবের চেয়েও বেশি বাস্তব ছিল স্বপ্নটা। ওদের ড্রয়িং রুমের ফ্যান, টিভি, জানালা সব ছিল বাস্তবের মতোই। মেয়েগুলোর কালো জামায় চিকচিকে পুঁতি বসানো ছিল অনেকগুলো। স্বপ্নে এত ডিটেইলিং থাকে। সব থেকে বড় কথা হলো, একই স্বপ্ন সে 5-6 দিন আগেও একবার দেখেছে। তবে সেবার মেয়েগুলো ফ্যানের বদলে গ্রাফিটিকে বুড়ো আঙ্গুল দেখিয়ে সিলিংয়ে লেপটেছিল টিকটিকির মতন, যেন সিলিংটা একটা বিছানা। সেবারও ওদের গায়ে ছিল অনেকগুলো পুঁতি বসানো একই কালো জামা। পায়ের জুতো জোড়াও ঠিক এবারের মতোই। অনেকক্ষণ দুজনই ছাদ এবং সাথে লেপটের চোখ বন্ধ করে থাকার পর চোখ খুলল। ওরা সরাসরি তাকিয়েছিল সজীবের দিকে। একসময় ছাদ আছড়ে খামচে খুব ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসতে শুরু করলো। মেয়ে দুটোর চেহারা হুবহু একই রকম ছিল, যমজ সন্তান হলে যেমন হয়। ঠিক আহাদের মাথার ওপর পৌঁছে তারা স্থির হলো। আহাদ ঘুমের মধ্যেই টের পেয়েছিল বিষপানে আত্মহত্যার চিহ্ন বয়ে বেড়ানো মেয়ে দুটোর ঠোঁট বেয়ে গড়িয়ে পড়া সাদা ফেনা ওপর থেকে সজীবের গায়ে পড়ছে। বলা বাহুল্য, সেবারও তীব্র আতঙ্কে সজীবের ঘুম ভেঙে যায়। প্রথমবার ঘুম ভাঙার পর যেমন দুর্বল লেগেছিল আহাদের, এবার আরও বেশি দুর্বল লাগছে। ব্যাপারটা নিয়ে কি তার অন্য কারো সাথে আলাপ করা উচিত, নাকি এসবের সাথে গত সপ্তাহে বিরামপুর জমিদার বাড়ি ঘুরে আসার কোনো সম্পর্ক আছে? বেলপুর জমিদার বাড়ি যাওয়ার আসলে কোনো প্ল্যান ছিল না আহাদের। সে ছোটোখাটো কন্টেন্ট ক্রিয়েটর, একজন ব্লগার। বাইক নিয়ে ঢাকার কাছাকাছি এক পুরনো জমিদার বাড়ির সন্ধানে বেরিয়েছিল। শুনেছিল মুন্সিগঞ্জের সিরাজদিখানে এমনই এক প্রাচীন বাড়ির অস্তিত্ব আছে নাকি আজও, কিন্তু পৌঁছে রীতিমতো চমকালো। বাংলাদেশের অধিকাংশ প্রত্নতাত্ত্বিক জমিদার বাড়ির মতো কোনো ধ্বংসস্তূপ নয়, বরং রীতিমতো বাসযোগ্য। সবথেকে বড় কথা, জমিদারদের এক বংশধর আজও সেই বাড়িতে বসবাস করছেন সস্ত্রীক। ভদ্রলোকের নাম চন্দ্র, নামের শেষ চৌধুরী এবং শুরুতে এখনও রাজা পদবী বসান। আহাদের বাড়ি খুঁজে বের করতে প্রায় দুপুর হয়ে গেছিল। ঢাকা থেকে বাইক নিয়ে তাদের রাজবাড়ি দেখতে এসেছে শুনে চন্দ্রবাবু খুব খুশি হলেন। আহাদকে প্রস্তাব করেছিলেন তার ওখানেই দুপুরের খাবারটা খেয়ে নেওয়ার জন্য। আমাদের বাড়িটা একটু রিমোট জায়গাতে, আশেপাশের খাবার দোকান বলতে সেরকম কিছু পাবেন না। খুব কাছাকাছি বলতেও বাজার যেটা আছে ওখানে পৌঁছাতে আপনার মিনিমাম আধ ঘন্টা সময় লাগবে। তার চেয়ে আমার এখানে 4টা ডাল ভাত খেয়ে নেন। খাওয়া শেষে আমি নিজেই আপনাকে ঘুরিয়ে দেখাবো বাড়িটা। চন্দ্রবাবু ডাল ভাতের কথা বললেও আহাদ খাবারের আয়োজন দেখে চমকালো। দস্তরখান বিছিয়ে খাবার আয়োজন, সবজি, মাছ, মাংস মিলে 17টা আইটেম গোনার পর সজীব আর গুনতে সাহস করেনি। তাছাড়া বৈঠকখানাতেও রুচির ছাপ স্পষ্ট। সত্যিকার জমিদার বাড়ি কেমন হয় সে ব্যাপারে সজীবের কোনো আইডিয়া নেই, কিন্তু তারপরও সে অনুমান করল ওসব বাড়িতে নিশ্চয়ই এমন অভিজাত্যেরই ছাপ থেকে থাকবে। তবে এত কিছু ছাপিয়েও একটা ভ্যাপসা প্রাচীন প্রাচীন গন্ধ ঠিকই ছিল, যেটা বারবার সত্যটা মনে করিয়ে দিচ্ছিল যেন সবাইকে এবারের গায়ে এখন শ্যাওলা জমেছে। এর আগের জৌলুস আর কিছু অবশিষ্ট নেই। চন্দ্রবাবুর স্ত্রী এতক্ষণ একটা কথাও বলেননি। লম্বা একটা ঘোমটা টেনে তফাতে বসেছিলেন। খাওয়া শেষে আহাদকে পান এগিয়ে দিতে দিতে শুধু নিচু গলায় বললেন, খাবার ভালো হয়েছে, আমি নিজে রেঁধেছি সব। আহাদের অবাক হওয়ার ক্ষমতা নষ্ট হয়ে গেছিল ততক্ষণে। তা না হলে মহিলার কথা শুনে সে চমকাতো। চন্দ্রবাবু কৈফিয়ত দেওয়ার ভঙ্গিতে বললেন, অজপাড়া গাঁও অঞ্চল, এখানে হেল্পিং হ্যান্ড কোথায় পাবে বলেন? এই কারণে কষ্ট হলেও
ঘুমে আহাদের চোখ বন্ধ হয়ে আসছিল। ভদ্রলোকের কথায় মন বসাতে পারছিল না। আশ্চর্য, কোথাও ঘুরতে গিয়ে আজকে ঘুমিয়ে পড়ার রেকর্ডও করে ফেলবে নাকি? এসব এলোমেলো ভাবতে ভাবতে সত্যি সত্যি নিজের অজান্তেই সজীব ঘুমিয়ে গেল একসময়। অবশ্য ঘুম থেকে ওঠার পর বেশ ঝরঝরে লাগছিল শরীরটা। চন্দ্রবাবুকে ঘরে ঢুকতে দেখেই যে কিছু একটা বলতে যাবে, এমন সময় উনি নিজেই বললেন, আপনার বিব্রত হওয়ার কিছু নেই ভাই, তাছাড়া বেশিক্ষণ ঘুমানো নি আপনি, সব মিলে 40 মিনিটের কিছু বেশি হবে। আসলে চন্দ্রবাবু আবার প্রসঙ্গ ঘোরালেন, যদি কিছু মনে না করেন দ্রুত ফ্রেশ হয়ে 1 কাপ চা খেয়ে নিন, তারপর যে কাজে এসেছিলেন সেই আসল কাজটা শেষ করে ফেলেন নাকি। অঘ্রাণ মাসে দিন খুব একটা বড় হয় না, অন্ধকার হয়ে যাবে একটু পরেই, তখন আর ঘুরে দেখতে পারবেন না ভাই। আহাদ 10 মিনিটের মাঝেই চা শেষ করে কৃষ্ণবাবুর সাথে রাজবাড়ি কমপ্লেক্স ভ্রমণে বেরিয়ে পড়ল। তার কাছে মনে হচ্ছিল কৃষ্ণবাবু একটু বাড়িয়েই বলেছেন। সত্যি বলতে জমিদার বাড়িটা খুব বিশাল কোনো স্থাপনা নয়। মূল বাসস্থানের বাইরে বলতে শুধু একটা বাইজি ঘর আর মন্দির, ছোট একটা কুয়াও আছে কমপ্লেক্স সীমানার ভেতরে। এটুকু জায়গা ঘুরে দেখতে দেখতে সন্ধ্যা হয়ে যাবে কেন, সেটাই সজীব বুঝে উঠতে পারছিল না। তবে এটা ঠিক, মূল বাড়িটা দেখার মতো ছিল। এখানের একটা ঘরে আহাদ খেয়েছিল দুপুরে। বাইরের পেঁচানো সিঁড়ি বেয়ে উপরে উঠে দোতলায় চলে যাওয়া যায়। সজীব বিস্মিত হলো দেখে দোতলার হলরুমের মতো একটা ঘরে এখনো বিশাল বিশাল সব ঝাড়বাতি, দেওয়াল জুড়ে দামি সব পর্দা, আর একটা দুটো কাঠ কি মার্বেলের আভিজাত আসবাব অবশিষ্ট আছে। আহাদ তার ব্লগের বড় একটা অংশ এখানে শুট করলো। মূল বাসস্থান শেষ করার পর বাইজি ঘর, সেখানে তেমন কিছু নেই, তাই ঘুরে দেখতে বেশি সময়ও লাগলো না। তবে আহাদের অনুমান ভুল প্রমাণ করে চুপ করে হঠাৎই সন্ধ্যা নেমে এসেছিল। ওরা যখন কুয়া দেখতে যাচ্ছিল ততক্ষণে সূর্য ডুবে গেছিল পশ্চিমে। কুয়ার কাছটা এসে কেন জানি আহাদের বুক ধক করে উঠেছিল। মনে হচ্ছিল এর ভেতরে বুঝি ভয়ঙ্কর একটা কিছু আছে, অথচ কুয়াটা ছিল নিতান্তই শ্রীহীন, ভেতরে অনিঃশেষ অন্ধকার। চন্দ্রবাবু জানালেন, মন্দিরের যাবতীয় কাজে এ কুয়ার পানি ব্যবহৃত হতো একসময়, বর্তমানে যা পরিত্যক্ত। সবশেষে তাড়াহুড়ো করে চন্দ্রবাবু আহাদকে মন্দির দেখাতে নিয়ে গেলেন। ওটাও এরই মধ্যে ভগ্ন স্তূপে পরিণত হয়েছে। ভেতরটা কুয়ার মতোই অন্ধকার। আহাদ জানতে চেয়েছিল এটা কার মন্দির, কিন্তু কৃষ্ণবাবু কোনো জবাব দিলেন না। সজীব অন্ধকারে চোখ সয়ে আসার পর আফসা আফসা দেখল অল্প দূরে দুটো মূর্তির অবয়ব বোঝা যাচ্ছে। রাধাকৃষ্ণ নাকি কৃষ্ণবাবুও মূর্তি হয়ে গেছেন যেন। আহাদের দিকে পেছন ফিরে দাঁড়িয়ে আছে রামকৃষ্ণর দেখেছে। কুয়ার সেই অনুভূতিটা আবারও ফিরে এলো হঠাৎ। এবার আহাদ এক ঝটকায় মন্দির থেকে বাইরে বেরিয়ে এলো দ্রুত। কেমন একটা ঘোর ঘোর যেন লাগছিল তার। মনের ভেতর কে যেন একটা সতর্ক করছিল, পেছনে তাকাস না, বাঁচতে চাইলে পালা এখান থেকে। কিন্তু আহাদ পেছনে তাকিয়েছিল, দেখল চন্দ্রবাবু খুব স্বাভাবিকভাবেই বেরিয়ে এসে মন্দিরের দরজায় তালা লাগাচ্ছেন। আহাদকে দেখে একটু হেসে বললেন, ঢুকেছিলাম যেহেতু প্রণামটা করে এলাম। কোথায় যেন একটা সুর কেটে গেছিল। চন্দ্রবাবু আরেক কাপ চা খেয়ে যাওয়ার জন্য খুব জোরাজুরি করলেন, কিন্তু আহাদ একরকম অভদ্রের মতোই ও বাড়ি থেকে বেরিয়ে এসেছিল। তারপর বড় কোনো ঘটনা বা দুর্ঘটনা ছাড়াই ঢাকায় ফিরে সে ব্যস্ত হয়ে পড়ে খুব। বেশ কিছু পরীক্ষা ছিল পরপর, ওগুলো গুছিয়ে উঠতে না উঠতেই এইসব অতিবাস্তব স্বপ্নের যন্ত্রণা। তাছাড়া স্বপ্নগুলো দেখার পর থেকেই বোধ হয় সজীবের শরীরটা দুর্বল লাগে আজকাল অত্যাধিক। সব মিলে বেলপুর জমিদার বাড়ির ভ্লগটা নিয়ে বসার আর সময় পায়নি। অবশ্য আহাদের ক্ষেত্রে প্রায় এমন হয়, ভিডিও করে আনা আর এডিট করে ইউটিউবে আপ দেওয়ার মধ্যে অনেক সময় 3-4 মাসেরও ব্যবধান থাকে। তবে বেলপুরের ক্লিপগুলো এডিট করতে গিয়ে মাথায় বাজ পড়ার মতো অবস্থা হয়েছিল। ডিভাইস ঘেটে দেখল সেখানে ওই জমিদার বাড়ির ভিডিও তো দূরের কথা, একটা স্টিল ছবিও নেই। অথচ সেদিন মুন্সিগঞ্জ যাওয়ার পথের ক্লিপ, মাঝে 3-4 বার চায়ের দোকানে থামা, এমনকি সিরাজদি খান বাজারের বেশ কিছু ছবিও আছে, শুধু নেই বিরামপুর জমিদার বাড়ি। আশ্চর্য, এটা তো কোনোভাবেই হওয়ার কথা নয়। তাহলে কি আহাদ নিজেই মনের ভুলে ক্লিপগুলো মুছে দিয়েছে? না, হিসাব মিলছে না। হিসাব জটিল থেকে জটিলতর হচ্ছে দিনকে দিন। আহাদের একটা ভালো গুণ আছে যেটা আধুনিক যুগের অনেক ছেলে মেয়েরই থাকে না, আর তা হলো কোনো একটা জিনিসের পেছনে লেগে থাকা। এ কারণে তৎক্ষণাৎ সে ডিসিশন নিল আবার বেলপুর যাবে। ঝড়ের মতো বাইক ছুটিয়ে 2 ঘন্টার ভেতরেই সিরাজদি খান বাজারে পৌঁছে গেছিল। আজও দুপুর প্রায় পার হয়ে গিয়েছে। তবে গত দিনের মতো এবার আর অন্ধের মতো বাইক ছোটালো না বেলপুরের দিকে। সিরাজদি খানেই চায়ের দোকান, পুরীর দোকান আর অটোওয়ালাদের কাছ থেকে জমিদার বাড়ি আর চন্দ্রবাবুর ব্যাপারে একটু খোঁজ খবর নেওয়া শুরু করলো। অবশ্য যে উত্তর পেল তাতে বিভ্রান্তি বাড়লই। সকলে এক বাক্যে জানালো আহাদকে কোথাও একটা কিছু ভুল হয়েছে। বেলপুরের জমিদার বাড়ি ছিল ঠিকই, কিন্তু আজ আর সেখানে কয়েকটা ইটের স্তূপ ছাড়া বিশেষ কিছু অবশিষ্ট নেই। মাথা গোজার মতো ভগ্নপ্রায় একটা ছোট্ট ঘর, বাইজি ঘরটা অথবা মন্দির আছে,
তবে সেটাও যে কোনো মুহূর্তে ভেঙে পড়ে যাবে। আর চন্দ্রবাবু নামে নাকি ওখানে কেউ থাকে না, থাকে আধা পাগল কেরামত হোসেন আর তার বউ। সম্ভবত কেরামতকে আহাদ চন্দ্রবাবু নামে কাল্পনিক কারোর সাথে মিলিয়ে ফেলছে। আহাদ স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। তার কাছে কোনো প্রমাণও নেই যে স্থানীয়দের সাথে তর্ক করবে। তবে ঢাকা ফিরে যাওয়ার আগে সেই নিয়ামতের সাথে একবার দেখা করে আসতে চাইল। এমনিতে ওদিককার লোকজন খুব আন্তরিক। বাজারে বাইকটাকে রেখে সজীব একটা অটো নিয়ে ছুটল বিরামপুরের দিকে। বিকেল তখন ফুরিয়ে আসছে প্রায়। দিনের আকাশেই উঠে এসেছে দীপ্তিহীন এক চাঁদ। এবার আর আহাদ কোনো ভুল করল না। যেখানেই গেল অটোওয়ালাকে সাথে রাখলো তার। কেরামতের দু একটা ছবি আর ক্লিপ নিল। ওখানে দাঁড়িয়েই ডাটা চালিয়ে ভিডিও আর ছবিগুলো আপ দিয়ে দিল ক্লাউডে। যেন লোকাল মেমোরিতে কোনো কারণে মুছে গেল ক্লাউডে ঠিকই রয়ে যায়। কিন্তু কেরামত লোকটা খুবই বদমেজাজি আর তিরিক্ষে ধাঁচের ছিল। স্থানীয় লোকজন ঠিকই বলেছিল তাহলে এ সম্ভবত এক অভাবী পাগলই বটে। ফেরত আসার আগে শুধু একবারের মতো মন্দিরটা বাইজি বাড়িটা ধসে গেছিল, ঘুরে দেখতে চাইল। নিয়ামত গাইগুই করছিল, কিন্তু আহাদ না দেখার ভান করে অটোওয়ালাকে নিয়ে সামনে এগিয়ে গেল। দূরে বড় করে ঘোমটা দেয়া দাঁড়িয়েছিল একজন, সম্ভবত কেরামতের অভাবী বউটাই হবে। আহাদ এক ঝলক মহিলাকে দেখেই মন্দিরের ভেতর ঢুকে গেছিল টর্চ নিয়ে। শুধুমাত্র এই একটা জায়গায় আহাদের দেখে যাওয়া আগের মতো ছিল। টর্চের আলোয় চোখ অভ্যস্ত হয়ে আসার পর সেই যুগল মূর্তিটাকেও দেখল। তবে রাধাকৃষ্ণের মূর্তি ছিল না ওটা, বরং অপরিচিত এক ধরনের মাছ কিংবা জন্তু কিংবা মানুষ, অথবা এই তিনটাই কুৎসিত মিশ্রণ। একটা কিছু আরেকটাকে জড়িয়ে ধরে দাঁড়িয়েছিল পাশাপাশি। দুটো মূর্তি হুবহু একই রকম দেখতে। সজীব একটা ছবি তুলে নিল জিনিসটার। ওদিকে পাশ থেকে অটোওয়ালা তাড়া দিচ্ছিল খানিক পরপর। আহাদ নিজে অবশ্য বেশিক্ষণ আর মন্দিরে থাকতে চাইছিল না। তাছাড়া সূর্য ডুবে গেছে ততক্ষণে। আর এই জায়গার সাথে জড়িয়ে থাকা এক অদ্ভুত ভুতুরে স্মৃতি তো তার আছেই। সব মিলে সেও চাইছিল এখান থেকে যত দ্রুত সম্ভব বেরিয়ে যেতে। আহাদ ওই মূর্তি দুটোর ইমেজ সার্চ দিতে দিতে বাইরে বেরিয়ে এলো। সেদিন সিরাজদি খান বাজার ফিরতে ফিরতে আহাদ একটা কথাই শুধু ভাবছিল। ডিভাইস থেকে ভিডিও ক্লিপ কিংবা ছবি মুছে গেলেও মাত্র কয়েক মাসের ব্যবধানে এত ব্যাপক এক জমিদার বাড়ি কমপ্লেক্স কোথায় মিলিয়ে যাবে। আজ তো সে নিজ চোখে দেখে এসেছে। সত্যিই সেখানে কয়েকটা ইটের স্তূপ, ভাঙাচোরা দেয়াল আর একটা নড়বড়ে মাথা গোজার ঠাঁই বাদে তেমন কিছু অবশিষ্ট নেই। সবথেকে বড় কথা হলো, স্থানীয়দের ভাষ্য অনুযায়ী সজীব যেরকম হুলস্থুল জমিদার বাড়ি আর দালানের কথা বলেছিল, সেটা নিকট অতীতে ওখানে ছিলই না। আজ থেকে 50-100 বছর আগে হলে থাকলেও থাকতে পারে। তাছাড়া কৃষ্ণবাবু আর স্ত্রীর ব্যাপারটা, এগুলোরই বা ব্যাখ্যা কী? ওদিকে মূর্তির বিষয়টাও সন্দেহজনক। গুগল ঘেটে খুব নির্ভরযোগ্য কিছু পাওয়া যায়নি। মোটামুটি কাছাকাছি অবয়বের একজোড়া মূর্তির তথ্য পেল, যেটা কিনা বেলজিবাব নামে পরিচিত। অ্যামাজনের গহীন অরণ্যে এক আদিম নরখাদক গোত্রের পূজা করত। ইংরেজিতে এই বেলজিবাব টুইন ডেভিল নামে পরিচিত, কারণ এর উপাসনা পদ্ধতি অনেকটাই মিলে যেত পশ্চিমের শয়তান উপাসকদের সাথে। মানুষ বলি দেওয়া থেকে শুরু করে যাবতীয় অনাচার ব্যবহৃত হতো এই টুইন ডেভিলের পূজায়। তবে সেই গোষ্ঠী নাকি গত শতকেই বিলুপ্ত হয়ে গেছে কোনো এক রহস্যময় কারণে। এর বেশি আর কিছু নেট ঘেটে পাওয়া গেল না। ঢাকা ফেরার পথেও আহাদ অন্যমনস্ক ছিল পুরোটা সময়। তার কেবলই মনে হচ্ছিল চন্দ্রবাবু এর সাথে আজ দেখে আসা কেরামতের চেহারায় কি কোথাও খানিকটা মিল আছে। সেদিন রাতেই মারা গেছিল আহাদ। হঠাৎ হঠাৎ কত মানুষই তো মারা যায়। আহাদের ভাগ্যেও তেমনটা ঘটেছিল বোধ হয়। তবে মৃত্যুর আগে সেই ভয়াবহ স্বপ্নটা আবার দেখল শেষবারের মতোই। এবার মেয়ে দুটো সাদা জামা পরে এসেছিল। জামায় ঘন হয়েছিল কালচে হয়ে আসা জমাট বাঁধা রক্তের দাগ। আহাদ দেখল ওদের বাথরুমের দরজা খুলে মেয়ে দুটো টলতে টলতে বেরিয়ে আসছে, গলায় সাদা ব্যান্ডেজের মতো কিছু একটা জড়ানো। আহাদের একদম কাছাকাছি এসে রক্ত ভেজা ব্যান্ডেজটা দুজনেই খুলতে শুরু করলো। পুরোপুরি খুলে ফেলার পর আহাদ আতঙ্কের সাথে লক্ষ্য করে দুটো মেয়েরই গলায় গভীর এক ধরনের ক্ষত দেখা যাচ্ছে, যেন কেউ বড় একটা ছুরি দিয়ে দুজনের গলা আলাদা করে দিয়েছিল এক সময়। ওরা আহাদের দিকে তাকিয়ে হাসলো, কিন্তু সে হাসিতে প্রাণ ছিল না ওদের। আহাদ মৃত্যুর ঠিক এক মুহূর্তে দেখতে পেল গলার ক্ষতের ফাঁক দিয়ে ভেতরে কিছু একটা যেন নড়ছে। এসব দেখে সে একটা ভিডিও ফুটেজ করে রেখে দিয়েছিল, যার কারণে আমি আপনাদের আজ সব জানাতে পারলাম। শেষ কথা, গুগলে সার্চ দিয়ে আহাদ যেটা পায়নি সেটা হচ্ছে চন্দ্রবাবু আর তার স্ত্রী অমরত্ব লাভ করেছিল জোড়ামূর্তির কাছে নিজেদের বিক্রি করে দিয়ে। বিলপুর জমিদার বাড়ির প্রতিষ্ঠাতা নরনারায়ণ চৌধুরী আর তার স্ত্রী রায়লক্ষ্মী এখানে বেলপুরে মন্দির প্রতিষ্ঠা করেন। নিজেদের স্বার্থে তারা সমাজের সাথে দূরত্ব বজায় রেখে চলতেন। প্রতি 2 যুগে একবার করে গর্ভবতী হতেন রায়লক্ষ্মী, যমজ সন্তান হতো তার।
সেই সন্তান বয়প্রাপ্ত হওয়া মাত্র বেলজেবাবের উদ্দেশ্যে বলি দেয়া হতো। তাদের গলা কেটে সেই কুয়ায় ফেলে দেওয়া হতো মৃতদেহগুলোকে, যার বিনিময়ে রাজা নরনারায়ণ আর রাজলক্ষ্মী লাভ করেছিলেন অনন্ত যৌবন। নরনারায়ণ বাবুই কয়েক প্রজন্ম পর নিজের নাম পাল্টে রাখেন কৃষ্ণপদ। কৃষ্ণপদ আবার 2 পুরুষ পরে ভোল পাল্টে হয়ে ওঠেন নিয়ামত। একইভাবে রায়লক্ষ্মীও কখনো নরনারায়ণ, কখনো কৃষ্ণপদ, আবার কখনো বা নিয়ামতের স্ত্রী। তবে ওদের এই অমরত্বের জন্য অন্য কারো না কারো আত্মা প্রয়োজন হতো। স্থানীয় লোকজন বাদে বহিরাগত কেউ যখন বিরামপুর জমিদার বাড়ির অশুভ প্রভাবালয়ে ভেতর প্রবেশ করত, তখন কৃষ্ণপদ রায়লক্ষ্মী দম্পতি ওদেরই পরিণত করত শিকারে। ঠিক সজীবকে যেমন করেছিল। ওর স্বপ্নে দেখা পিশাচের আসলে ধীরে ধীরে আহাদের আত্মিক শক্তিটুকু নিঃশেষ করে দিচ্ছিল। শরীর থেকে আত্মা পুরোপুরি বেরিয়ে গেলে কি আর মানুষ বেঁচে থাকে? অ্যামাজনের সেই গোত্রটিও কি অনন্ত যৌবন লাভ করতে পেরেছিল, নাকি সত্যি সত্যি ধ্বংস হয়ে গেছিল কোনো এক আশ্চর্য কারণে? সেটা অবশ্য এখনও নিশ্চিত হওয়া যায়নি। এসব একটু অন্য ধাঁচের গল্প ছিল। আজ আমাদের এই লেখাটি যিনি পাঠিয়েছেন, তিনি এমন একজন মানুষ যে দেশ বিদেশ ঘুরে ইতিহাসের সব সত্য ঘটনাগুলো কালেক্ট করে রিসার্চ করেন। তিনি এই ঘটনাটির মধ্যে কিছু সত্যতা পেয়েছেন, যেটা তিনি এখনও রিসার্চ করছেন। আপনারা জানাবেন এই ধরনের ঘটনা আপনাদের কেমন লাগলো। আজকের ঘটনাটি আমি এমন একজন মানুষের কাছ থেকে শুনেছি যে কোনো ধরনের ভূত প্রেত এসব বিশ্বাস করত না। সে তার সিনিয়র এক স্যারের থেকে এই ঘটনাটা শুনেছে। আমি তার মতন করে এই ঘটনাটি বলছি। ঘটনাটি শুরু করার আগে একটি প্রেক্ষাপট বলতে চাচ্ছি। ঢাকার শহরতলির এক পুরনো হাসপাতাল, নামটা নাই বলি, যেটা গত 10 বছর ধরে বন্ধ। তবে জায়গাটা নিয়ে অনেক গল্প শোনা যায়। স্থানীয়রা বলে রাতের বেলা হাসপাতালের জানালায় ছায়ামূর্তি দেখা যায়, কান পাতলে ফিসফিস শব্দ শোনা যায়। কেউ কেউ তো দাবি করে হাসপাতালে এখনও ডাক্তার নার্সদের কণ্ঠস্বর শোনা যায়। আমি সেই হাসপাতালের একজন স্টাফ। সব ঘটনাগুলো খুব কাছ থেকে দেখতাম। এর মধ্যে সব ঘটনায় যে ভৌতিক বিষয়টা সেটা না। অনেক ঘটনা খুব ভয়ঙ্কর, কিন্তু ঘটনাগুলি প্রাকৃতিক। কিন্তু এর মধ্যে কিছু ঘটনার কোনো ব্যাখ্যা আমরা আজও পাইনি। যাই হোক, মূল ঘটনায় চলে যাই। একবার এক মানসিক রোগীদের হাসপাতালে আমার ডিউটি পড়েছে রাত 1টা। হঠাৎ একটা রুম দিয়ে বিকট শব্দ শুরু হলো। আমরা গিয়ে দেখলাম রুমে কেউ নেই। সবাই বেশ অবাক হলাম, এই রোগী কোথায় গেল? এখানের প্রতিটা রোগী এদের নিজেদের রুমে বাথরুম ও এদের রুমের সাথেই, না বাথরুমেও নেই। এদিকে রুমটাও বেশ অন্ধকার। এই রোগীর আবার আলোতে সমস্যা, আলো চোখে লাগলে চিৎকার করে শুধু। যাই হোক, এখন এই রোগীকে তো কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। পুরো রুম খুঁজেও পাওয়া গেল না তাকে। এরপর যেটা সবাই দেখলো সেটা কিভাবে হয়েছে কেউ জানে না। সবাই দেখলো ওই রুম ছিল বিল্ডিংয়ের 2য় তলায়। অনেক পুরনো বিল্ডিংটি ছিল 3 তলায়। সেই রোগীর রুমের জানালা থেকে উপরের ছাদের একটা ভিউ দেখা যায়। সবাই স্পষ্ট দেখলো রোগীটি ছাদের কার্নিশে দাঁড়িয়ে সবার দিকে তাকিয়ে হো হো করে হাসছে। কেউ কিছু বোঝার আগেই সে এক লাফ দিল। কারো হাতে কিছু করার ছিল না, কিন্তু বিষয়টি আজও ব্যাখ্যাতীত। সে কিভাবে ওখানে পৌঁছালো, কোন রাস্তা দিয়ে পৌঁছালো, রুম থেকেই বা কী করে বের হলো, কেউ জানে না, আজও না। যাই হোক, মূল ঘটনায় চলে যাই। ঘটনাটি সিনিয়র ভাইয়ের কথা অনুযায়ী লিখে পাঠাচ্ছি। এবারের কাহিনী শুরু হলো আমাকে এবং আমার বন্ধু রিমনের মাধ্যমে। আমি একজন নবীন চিকিৎসক, কয়েক বছর হলো ইন্টার্নশিপ শেষ করেছি। রিমন একসময় মেডিকেলের ছাত্র ছিল, কিন্তু ব্যবসার দিকে চলে যায়। সে বরাবরই ব্যবসার দিকে বেশি মনোযোগী ছিলেন মানুষের সেবা করার থেকে। আমরা দুজন ছোটবেলা থেকে বন্ধু। এক সন্ধ্যায় রিমন বলল, চল আজ একটু অ্যাডভেঞ্চার করি, ওই পরিত্যক্ত হাসপাতালটা একবার দেখে আসি। ওখানে নাকি কত কিছুই ঘটে, যাই একবার দেখে আসি। আমি একটু ভেবে বললাম, তুই জানিস তো এসব জায়গায় কী সব অদ্ভুত ব্যাপার ঘটে। পুরনো রেকর্ড অনুযায়ী হাসপাতালের শেষ দিকে কয়েকটা রহস্যময় মৃত্যু হয়েছিল। আর তুই তো জানিস আমি সবসময় একটু ঝামেলা এড়িয়ে চলি। এসব মৃত্যু আমাকে খুব প্যারা দেয়। রাতে ঘুমের মধ্যেও এসব হিসেব মেলাতে পারি না। এসব হিসেব মেলাতে মেলাতে পড়াশোনা ভুলে যাই। রিমন হাসলো, ও সব গুজব, আজ প্রমাণ করে দেব এসব কিছুই নাই। তুই যে এসব বিশ্বাস করো আমি তো কোনোদিন চিন্তাও করিনি। আমি ভাবতাম তুইও আমার মতন করে ভাবিস বিষয়গুলো। যাই হোক, চল দেখেই আসি। সন্ধ্যা গড়িয়ে রাত নামলো। দুজন মিলে একটা টর্চ লাইট আর ক্যামেরা নিয়ে বেরিয়ে পড়লাম। হাসপাতালের ভেতরে ঢুকতেই একটা অদ্ভুত ঠান্ডা অনুভব করলাম। হাসপাতালের চিত্রটা একটু বর্ণনা করে। পুরনো পরিত্যক্ত একটি হাসপাতাল হঠাৎ করে বন্ধ হয়ে যায়, কারণ এখানের যত জিনিসপত্র সেই আগের মতন করে ঝোলানো।
মনে স্যালাইন ঝুলছে, ওষুধপত্র ছড়িয়ে ছিটিয়ে আছে। হাসপাতালটি কোনো এক কারণে ইনস্ট্যান্ট বন্ধ হয়ে গিয়েছে। সবকিছু বন্ধ হওয়ার দিন যেভাবে ছিল ঠিক সেভাবে আছে। কেউ সেখানে আজ অবধি আসেনি। হঠাৎ কেমন যেন একটা শব্দ, যেন কারো দম বন্ধ করা শ্বাস আমার ঘাড়ে লাগছে। ধুলো জমে গেছে, দেয়ালে ফাটা ফাটা দাগ, বাতাসে যেন একটা পচা ওষুধের গন্ধ। আর সবকিছু মিলিয়ে কেমন যেন এক দম বন্ধ করা পরিবেশ। হঠাৎ করেই কোথা থেকে যেন ফিসফিস শব্দ এলো, তোমরা চলে যাও। আমার গায়ের লোম দাঁড়িয়ে গেল। রিমন আমার দিকে তাকিয়ে বলল, শুধু বাতাসের শব্দ, ভয় পাবে না। কিন্তু তখনও বুঝিনি আসল ভয় আমাদের জন্য অপেক্ষা করছিল। আমরা দুইজন কিছুক্ষণ রুমগুলো অবজার্ভ করলাম। রুমের ভিতরগুলো, এমনকি ভিতরের যে ময়লা আবর্জনা ছিল সেগুলো পর্যন্ত পরিষ্কার করা হয়নি, এমন নোংরা পরিবেশ। আমরা হাঁটতে হাঁটতে 607 নম্বর কেবিনের সামনে দাঁড়ালাম। এটা সেই কেবিন যেখানে এক গর্ভবতী নারী চিকিৎসার অভাবে মারা গিয়েছিল। রিমন দরজাটা ঠেলে দিল। এক মুহূর্তের জন্য মনে হলো আমার হার্ট বন্ধ হয়ে যাবে। এটা আমরা কি দেখছি? আমরা কি কোনো ঘরের মধ্যে আছি, নাকি এসব বাস্তব? কিভাবে বাস্তব হবে? এখানে তো আমরা দুইজন ছাড়া আর কেউ নেই। তাহলে এসব কি হচ্ছে? আমি দেখলাম বিছানার উপরে একটা মহিলা বসে আছে। চুল এলোমেলো, মুখে নীলচে রঙের ছাপ, চোখের কোটর গভীর অন্ধকার, গায়ে রক্তমাখা হাসপাতালের গাউন পরা। সে মুখ তুলে তাকালো। আমার সমস্ত শরীর অবশ হয়ে গেল। কিন্তু তার চোখে প্রচণ্ড কষ্ট, তার চোখে মুখে কষ্টের ছাপ। হঠাৎ তার ঠোঁট নড়ে উঠল। তোমরা চলে যাও, না হলে আমিও তোমাদের নিয়ে যাব। আমার বাচ্চাটাকে তো বাঁচাতে পারলে না। তোমাদের লজ্জা লাগে না? তোমরা কেমন ডাক্তার? এর থেকে বাসায় বসে যদি আমার বাচ্চাকে পৃথিবীতে আনার চেষ্টা করতাম, তাই হয়তো বাচ্চাটা বেঁচে যেত। আমি আর রিমন কিছুই বলতে পারছি না। আমাদের মুখে কোনো ভাষা নেই। মনে হচ্ছে আমাদের পায়ের নিচে কিছু নেই। আমাদের দম বন্ধ হয়ে আসছিল। দরজা হঠাৎ এমন জোরে বন্ধ হলো যে আশপাশ কেঁপে উঠল। রিমন চিৎকার দিয়ে ছুটে পালালো। আমি দেরি করলাম না। আমার মাথা এমনিতেও কাজ করছিল না। বাসায় ফিরে এলেও আমার ঘুম হচ্ছিল না। রাত গভীর হলে মনে হলো কেউ আমার ঘরে ঢুকেছে। আমার শরীর নড়ছিল না, কেবল শুনতে পাচ্ছিলাম, আমি এখনো এখানে আছি। চোখ খুলে দেখি জানালার বাইরে কালো ছায়ার মতো কিছু একটা। তখনই বুঝলাম ও আমাদের ছেড়ে দেয়নি, ও এখনো আমাদের সঙ্গে আছে। আমার শরীর পুরোপুরি অবশ হয়ে গিয়েছিল। মনে হচ্ছিল কোনো ভারী কিছু আমার বুকের ওপর চেপে বসেছে। চোখের সামনে ঝাপসা হয়ে আসছিল, আর সেই ফিসফিসানিটা আরো স্পষ্ট হচ্ছিল, আমি এখনো এখানে আছি। জোর করে গলা থেকে শব্দ বের করার চেষ্টা করলাম, কিন্তু ব্যর্থ হলাম। একমাত্র কাজ ছিল চোখ বন্ধ করা। মনে হচ্ছিল যদি চোখ খুলি তবে যা দেখব সেটা সহ্য করতে পারবো না। ঠিক তখনই দরজায় জোরে ধাক্কার শব্দ হলো, ঠাস ঠাস। আমার আতঙ্ক চরমে পৌঁছালো। হঠাৎই শরীর আবার নড়তে শুরু করলো, যেন কোনো অদৃশ্য শৃঙ্খল ভেঙে গেল। আমি বিছানা থেকে লাফ দিয়ে উঠে দরজার দিকে তাকালাম। দরজা তখনও কাঁপছিল, যেন কেউ বাইরে থেকে পাগলের মতো ধাক্কা দিচ্ছে। আমি আর দেরি না করে দৌড়ে গিয়ে দরজাটা খুলে দিলাম। কিন্তু দরজার ওপাশে কেউ নেই। তবে মেঝেতে কিছু একটা পড়েছিল, একটা পুরনো হাসপাতালের গাউন, 607 নম্বর কেবিনের সেই গাউন। পরদিন সকালে আমি রিমনকে ফোন দিলাম, কিন্তু সে ধরল না। ঘণ্টাখানেক পর তার মা ফোন করলেন, কাঁপা কাঁপা গলায় বললেন, তুই তাড়াতাড়ি চলে আয়, রিমনের অবস্থা ভালো না। আমি ছুটে গেলাম ওর বাসায়। রিমন বিছানায় শুয়েছিল, কিন্তু ওকে দেখে আমার বুক কেঁপে উঠল। ওর চোখ দুটো লালচে, কোটরে ঢুকে গেছে, ঠোঁট শুকিয়ে গেছে, আর সারা শরীর ঘামে ভেজা। আমি কাছে গিয়ে ডাকলাম, রিমন কি হয়েছে? ও আস্তে আস্তে মুখ তুলল। তারপর যা বলল তা শুনে আমার রক্ত হিম হয়ে গেল। বুঝতে পারছি না রে। শুধু যেটা বুঝতে পারছি সেটা হচ্ছে ও এখনো আমার সঙ্গে আছে। তারপর ওর হাতটা তুলে দেখালো। ওর কবজিতে গভীর আঁচড়ের দাগ। মনে হচ্ছিল কেউ লম্বা নখ দিয়ে ওর হাত চেপে ধরেছিল। আমি আর দেরি করলাম না। সেদিনই পুরনো হাসপাতালের রেকর্ড খুঁজতে গেলাম। অনেক খোঁজাখুঁজির পর জানতে পারলাম 607 নম্বর কেবিনে যে মহিলা মারা গিয়েছিল তার নাম ছিল তাসনিম আরা। সে 8 মাসের অন্তঃসত্ত্বা ছিল। এক রাতে প্রচণ্ড ব্যথা শুরু হলে নার্সরা ডাক্তারকে খুঁজতে যায়, কিন্তু তখন হাসপাতালে স্টাফ ছিল খুবই কম। একজন ডাক্তারও সময় মতো পৌঁছাতে পারেনি। তাসনিম মৃত্যুর আগে বারবার বলেছিল, আমার সন্তানকে বাঁচান, কিন্তু কেউ তাকে সাহায্য করতে পারেনি। পরদিন সকালে নার্সরা এসে দেখে তাসনিম নিজেই নিজের পেট কেটে ফেলেছে। রক্তে ভেসে যাচ্ছিল পুরো কেবিন। তারপর থেকে কেবিনটা বন্ধ করে দেওয়া হয়।
আমি বুঝতে পারছিলাম আমাদের জীবন এখন বিপদের মুখে। আমি আর রিমন মিলে একজন স্থানীয় হুজুরের কাছে গেলাম, যে নাকি এমন ঘটনা সম্পর্কে জানে। সে আমাদের কথা শুনে কিছু দোয়া পড়ল আর বলল, ও এখনো মুক্ত হয়নি, কিন্তু যদি আর কখনো ওর জায়গায় না যাও তাহলে হয়তো তোমাদের ছেড়ে দেবে। সেদিন রাতে আমি আর রিমন সিদ্ধান্ত নিলাম ওই হাসপাতালের কথা কোনোদিনও মনে করব না, ওখানে আর কোনোদিন যাব না। এরপর কিছুদিন সবকিছু স্বাভাবিক মনে হচ্ছিল, কিন্তু কিছু কিছু রাতের বেলা যখন বাতাস খুব ভারী হয়ে আসে, তখনও যেন কানে ফিসফিসানি ভেসে আসে, তোমরা চাইলেই আমাকে আর আমার বাচ্চাকে বাঁচাতে পারতে। ঘটনার শেষ এখানেই নয়। এসব কিছু যখন আমি জানলাম, তার কিছুক্ষণ পরে আমার পাশে একজন মানুষ এসে বসে, যার নাম রঞ্জু। সে খুব কম কথা বলে। হঠাৎ বলল, আপনার সাথে একটি ঘটনা শেয়ার করতে চাচ্ছিলাম। ঘটনাটি মাথা থেকে বের করতে পারছিলাম না। আমি কিছু না ভেবে বললাম, বলুন। রঞ্জু বলা শুরু করলো, আমাদের গ্রামের নাম ছিল পোড়াগাছা। জনবসতি কম, সন্ধ্যার পরপরই এলাকা শুনশান হয়ে যেত। গ্রামের এক কোনায় বড় একটা ট্রাক স্ট্যান্ড ছিল। দূর দূরান্ত থেকে আসা ট্রাকগুলো রাতে এখানে বিশ্রাম নিত। ট্রাক স্ট্যান্ডের পাশে কয়েকটা চায়ের দোকান, ছোট খাবারের হোটেল আর কিছু গ্যারেজ ছিল। তবে এলাকাটা নিয়ে নানা গুজব ছিল। লোকমুখে শোনা যেত গভীর রাতে এখানে অদ্ভুত কাণ্ড ঘটে। কেউ দেখেছে সাদা কাপড় পরা একটা মেয়েকে, কেউ শুনেছে কান্নার আওয়াজ, আবার কেউ কেউ বলতো এখানে মাঝে মাঝে ট্রাকের হেডলাইটের সামনে হঠাৎ করে কেউ এসে পড়ে, কিন্তু কাছে গিয়ে কাউকে পাওয়া যায় না। আমি মানে রঞ্জু এই ট্রাক স্ট্যান্ডের পাশের চায়ের দোকানে প্রায় আসতাম। রাতের ট্রাক ড্রাইভারদের গল্প শুনতে আমার ভালো লাগতো। গ্রামের মানুষ আমাকে চিনত, কারণ আমি শহর থেকে পড়াশোনা করে গ্রামে ফিরেছি বাবার জমি জমা দেখাশোনার জন্য। একদিন রাত 10টার দিকে আমি ট্রাক স্ট্যান্ডে বসে চা খাচ্ছিলাম। পাশের বেঞ্চে এক রিক্সাওয়ালা বসা ছিল, নাম রব্বানি। তার রিক্সা একটু দূরে দাঁড় করানো ছিল। শুকনো গায়ের মানুষ, মুখে পানের দাগ, চোখে ক্লান্তি। আমার পাশে বসা এক ট্রাক ড্রাইভার নাম কালু মিয়া চায়ের কাপে ফু দিতে দিতে বলল, ভাই এই জায়গাটা ভালো না, কাল রাতেও এক ড্রাইভার নাকি কিছু দেখছে। আমি হাসলাম, তুমি বুঝি ভূতে বিশ্বাস করো? কালু মিয়া গম্ভীর মুখে বলল, বিশ্বাস না করলে কি, নিজের চোখে দেখা জিনিস তো আর অস্বীকার করতে পারি না। রিক্সাওয়ালা এতক্ষণ চুপ ছিল। এবার সে হঠাৎ করে বলল, আমিও একদিন কিছু দেখছিলাম। আমি কৌতূহলী হয়ে গেলাম, কি দেখেছো? রিক্সাওয়ালা চুপচাপ আমার দিকে তাকিয়ে রইল। তারপর ধীরে ধীরে বলতে লাগলো, গত বছর এই সময় শীতের রাত ট্রাক স্ট্যান্ডে যাত্রী নামিয়ে একা ফিরছিলাম। রাত তখন প্রায় 1:30 হবে। রাস্তা ফাঁকা, বাতাসটা ভারী লাগছিল। হঠাৎ দেখি রাস্তার ধারে একটা মেয়ে দাঁড়িয়ে আছে, লম্বা সাদা কাপড় পরা, চুল লম্বা, মুখটা স্পষ্ট দেখা যাচ্ছে না। আমি ভেবেছিলাম নিশ্চয়ই কেউ অপেক্ষা করছে, কিন্তু রিক্সা একটু এগিয়ে নিতেই দেখি মেয়েটা আমার পাশে দাঁড়িয়ে আছে। আমার শরীর হিম হয়ে গেল, গলাটা শুকিয়ে গেল। চোখের সামনে মেয়েটা, কিন্তু আমি জানি কয়েক সেকেন্ড আগেও ও অনেক দূরে ছিল। আমি আর দাঁড়াইনি, প্যাডেল মেরে সামনে চলে এলাম। কিন্তু কিছু দূর যেতেই মনে হলো কেউ আমার রিক্সার পেছনে বসেছে। পেছনে তাকিয়ে দেখলাম কেউ নেই, কিন্তু একটা ঠান্ডা বাতাস যেন আমার গায়ে লাগছে। আমি আর পারছিলাম না, জোরে প্যাডেল মেরে স্ট্যান্ডের দিকে ফিরে এলাম। সেদিনের পর থেকে রাতের বেলা আমি ওই রাস্তা মাড়াই না। রিক্সাওয়ালার কণ্ঠে সত্যিকারের ভয় ছিল। আমি হাসলাম না, কারণ তার মুখ দেখে মনে হচ্ছিল সে সত্যি কিছু দেখেছিল। এরপর কয়েকদিন কেটে গেল। আমি এই ঘটনাটা ভুলে গিয়েছিলাম। এক রাতে কাজ শেষে বাড়ি ফিরছিলাম, তখন বাজে প্রায় 12টা। আমার মোটরসাইকেলের পেট্রোল কমে গিয়েছিল, তাই ভাবলাম ট্রাক স্ট্যান্ডের পাশের দোকান থেকে একটা বোতল পেট্রোল কিনে নেই। ট্রাক স্ট্যান্ডে পৌঁছাতেই দেখি চারপাশে কেমন একটা অস্বাভাবিক নীরবতা। সাধারণত এমন সময় কিছু ট্রাক দাঁড়িয়ে থাকে, চায়ের দোকান খোলা থাকে, কিন্তু সেদিন পুরো এলাকা ফাঁকা। একটা ট্রাক দূরে দাঁড়িয়েছিল, কিন্তু আশেপাশে কোনো মানুষ নেই। আমি বাইক থেকে নামতেই শুনলাম খুব হালকা একটা হাসির আওয়াজ, একেবারে মেয়েলি হাসি, কিন্তু কোথা থেকে আসছে বুঝতে পারলাম না। আলোটা একটু কমিয়ে সামনে এগিয়ে গেলাম। দোকানটার দিকে তাকিয়ে দেখি দরজা অর্ধেক খোলা, কিন্তু কাউকে দেখা যাচ্ছে না। ভেতরে ঢুকে ডাক দিলাম, কেউ আছেন? কেউ সাড়া দিল না। আমি একটু ভয় পেলাম, কিন্তু নিজেকে সামলে রাখলাম। ঠিক তখনই পেছন থেকে একটা ঠান্ডা বাতাস আমার ঘাড় ছুঁয়ে গেল। মনে হলো কেউ ঠিক আমার পেছনে দাঁড়িয়ে আছে। আমি ধীরে ধীরে ঘুরলাম। একটা মেয়ে, লম্বা সাদা কাপড় পরা, মুখটা পরিষ্কার দেখা যাচ্ছে না, কিন্তু চোখ দুটো যেন গভীর অন্ধকারের মতো। আমার দম বন্ধ হয়ে আসছিল। এক মুহূর্তের জন্য আমি নড়তে পারছিলাম না। তারপর হঠাৎ করেই মেয়েটা আমার দিকে এগিয়ে এলো। আমি পেছনে হোঁচট খেয়ে পড়ে যাচ্ছিলাম। তখনই শুনলাম একটা ট্রাকের হর্ন। আমার চোখের সামনে মেয়েটা ধোঁয়ার মতো মিলিয়ে গেল। আমি তাড়াতাড়ি বাইকে উঠলাম, এক মুহূর্ত দাঁড়াইনি।
পাগলের মতো স্পিড বাড়িয়ে সোজা বাড়ির দিকে ছুটলাম। পরদিন সকালে ট্রাক স্ট্যান্ডে গিয়ে ঘটনাটা বললাম। কালু মিয়া বিষণ্ণ মুখে শুনল। তারপর কালু মিয়া চাপা গলায় বলল, এখানে বছর 10 আগে একটা মেয়েকে খুন করা হয়েছিল। ট্রাক চালকদের একজন নাকি তার উপর জোর খাটাতে চেয়েছিল, আর সে পালানোর চেষ্টা করেছিল, কিন্তু শেষমেশ ট্রাকের নিচে চাপা পড়ে মারা যায়। সেই রাত থেকেই এই এলাকায় অদ্ভুত ঘটনা ঘটে। আমি শিউরে উঠলাম। আমার দেখা মেয়েটি কি সেই মৃত আত্মা? সেই রাতের পর থেকে আমি আর গভীর রাতে ওই রাস্তা দিয়ে যাই না, কারণ আমি জানি সেখানে কেউ আছে যে এখন অপেক্ষা করছে। এরপর রঞ্জু আমাকে বলল, এসব কি হচ্ছে আমার সাথে আজকাল? আমি বললাম, আরও কিছু কি হয়েছে? রঞ্জু এর চোখ লাল, বলল, আরও কিছু ঘটনা ঘটেছে। আমি বললাম, বলুন, বললে যদি আপনার ভালো লাগে তাহলে বলুন। আমার মেয়ের সব থেকে ভালো বন্ধুর জীবনের একটা ঘটনা। মেয়েটা আমার একটা ট্রমায়ের ভিতরে চলে গিয়েছে। আমি ওর মতন করে বলছি আপনাকে। দ্বিতীয় দিনের মতো আজকে আবারও পাড়ার মোড়ের ওই ময়লা আবর্জনার স্তূপ থেকে সেই বিদঘটে গন্ধটা আমার নাকে এসে লাগছে। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, শিউলিকে জিজ্ঞেস করলে ও বলছে, কই, আমি তো কোনো গন্ধ পাচ্ছি না। আমি শিউলির কথা শুনে অবাক হচ্ছি। এত বিশ্রী একটা গন্ধ, আমার বমি এসে যাওয়ার উপক্রম, আর শিউলি কিনা বলছে ও কোনো গন্ধই পাচ্ছে না। মিথ্যা কথা বলার জন্য এখন ওর উপর আমার রাগ উঠছে, কিন্তু কিছু করতেও পারছি না। ও আমার বয়সে বড়, যদিও আমরা একই স্কুলে পড়ি। প্রতিদিন সন্ধ্যাবেলা আমাদের প্রাইভেট পড়া থাকে আমাদের স্কুলের এক ম্যাডামের বাসায়। আমরা আজও রোজকার মতো সেখান থেকে ফিরছি, কিন্তু রহস্যময় বিষয় হলো, আজকে নিয়ে 3 দিন আমি যাওয়া আসার পথে একটা খুব বাজে গন্ধ পাচ্ছি পাড়ার মোড়ের ওই জায়গাটা থেকে। কিন্তু আমার বান্ধবী শিউলি নাকি সেই বিশ্রী গন্ধটা পাচ্ছে না। আমি কোনো মতে নিজের মুখ চাপা দিয়ে সেখান থেকে যত দ্রুত সম্ভব বাড়িতে ফিরছি। মোড়টা ঠিক পেরোতেই আমার মনে হলো আমাদের পেছনে একটা ছায়ামূর্তি হাঁটছে। আমি যেখানে থামছি ছায়ামূর্তিটাও সেখানে থামছে। আমার মনে এখন ভয় লাগছে, কিন্তু শিউলি নির্বিকারভাবে আমার সাথে এগোচ্ছে। এই সামনে ওর বাড়ি, ও এখন নিজের বাড়ির দিকে এগোচ্ছে। শীতের কুয়াশা ঘেরা কাঁচা পাকা রাস্তা জুড়ে এখন কোনো মানুষজন বাইরে নেই, যেন কোনো মহামারীতে সমগ্র এলাকা খালি হয়ে গিয়েছে সেই কবেই। এদিক দিয়ে আসতে এখন আমার ভয় করে। প্রাইভেট পড়াও ছাড়তে পারছি না, কারণ কদিন বাদে আমাদের পরীক্ষা। আমি বাড়ি ফিরে দরজার সামনে দাঁড়িয়ে মাকে ডাকলাম। আমার মা ভেতর থেকে দরজা খুলে আমার দিকে তাকিয়ে রাগে মুখ নিয়ে তাকালেন। তারপর গলা ঝেড়ে বললেন, এই তোর আসার সময়? কতবার না তোকে বলেছি সন্ধ্যার আগে বাড়ি ফিরবি, কত রাত করে বাড়ি ফেরিস। আমি মাকে কোনোভাবে বোঝালাম, মা রাগ করছো কেন? ম্যাডাম তো ওই সময় ছাড়া আর আমাদের পড়াতে পারেন না। তার ছোট 2 মেয়ে ছেলে আছে, ওদেরকে সামাল দিয়েই তো সন্ধ্যার সময় পড়ানোর সুযোগ পান। তাছাড়া তুমি তো জানো আমার মাধ্যমিক পরীক্ষা সামনে। আমার মা শান্ত স্বভাবের, তাই আমাকে আর কিছু বললেন না। তিনি রান্নাঘরে বসে চুলায় রুটি সেঁকতে সেঁকতে বললেন, তোর জন্য আমার চিন্তা হয় রে মা, কারণ তুই আমার একমাত্র মেয়ে। তোর বাবা তো তোকে ছোটবেলায় রেখে চলে গিয়েছে। এরপর অনেকে আমাকে বলেছিল দ্বিতীয় বিয়ে করার জন্য, কিন্তু আমি আর বিয়ে করিনি। আমার মেয়ে যখন আমার সাথে আছে তখন আবার বিয়ে? কথাটা বলেই মা নিজের চোখ মুছলেন। এটা আমার একটা ভ্রান্ত ধারণা। বাবা আমাকে একেবারে ছোট রেখে মারা গেছেন, আর আমার মায়ের এই কথাগুলিও নতুন না। উনি প্রায় সময় আমাকে গল্পের মতো করে এই কথাটা বলেন। আসলে আবার বাবার মৃত্যু হয়েছে আমি প্রাইমারি স্কুলে পড়ার সময়, কিন্তু মা বাবাকে অনেক ভালোবাসতো বলে বাবার মৃত্যুটা মা মেনে নিতে পারেনি। তাই অধিক চিন্তার ফলে কিছুদিন পর আমার মার ডিমোনেশিয়া রোগ হয়, যার ওষুধ তিনি এখনও সেবন করেন। আসলে মার স্মৃতিভ্রমের অসুখ আছে, কারণ উনি বাবাকে এখন অনেক ভালোবাসেন আর বাবার মৃত্যুটাকে মেনে নিতে পারেন না। পরদিন সকালে, মা আমি স্কুলে যাচ্ছি, এই বলে বইপত্র ব্যাগে ঢুকিয়ে হাঁটা দিলাম স্কুলের উদ্দেশ্যে। আমার স্কুল বাড়ি থেকে 15 মিনিটের রাস্তা। যাওয়ার সময় শিউলিকেও সাথে নিয়ে যাওয়ার জন্য ওর বাড়ির কাছে যেতে একটা অদ্ভুত ব্যাপার লক্ষ্য করলাম। দেখলাম ওদের বাড়িতে তালা লাগানো। বিষয় কি, গতকাল তো আমার সঙ্গে প্রাইভেট থেকে বাড়ি ফিরলো, কোথাও আবার বাড়ির সবাই মিলে চলে গেল না তো? আমি কিছু বুঝতে পারলাম না। আশেপাশে কাউকে জিজ্ঞেস করব, এমন কাউকে দেখতে পেলাম না। আর এদিকে আমার স্কুলের সময় চলে যাচ্ছে, লেট করে গেলে আবার দাঁড় করিয়ে রাখবে, তাই তখনই রওনা দিলাম। বিকেলে স্কুল থেকে ছুটি পাওয়ার পর সোজা বাড়িতে আসি। ক্লাসের পড়ার চাপে আমার শিউলির কথা মনেই ছিল না। সন্ধ্যার সময় প্রাইভেট পড়তে আবার বেরিয়েছি। হঠাৎ দেখলাম শিউলিদের বাড়ির দাওয়ায় কেউ একজন বসে আছে। কাছে গিয়ে দেখি শিউলি, কিন্তু এ কি, ওকে দেখে কেমন যেন অন্যরকম লাগছে। চুল আঁচড়ায়নি, চোখের নিচে কালসিটে দাগ। আমি বললাম, কিরে তোর এই হাল কেন? কোথায় ছিলি আজকে সারাদিন? দেখলাম শিউলি আমার কোনো কথাই কানে নিচ্ছে না। দাওয়া থেকে উঠে ঘরে চলে গেল শিউলি। তারপর স্কুল ব্যাগ নিয়ে আবার বেরিয়ে এসে বলল, চল। আমি কিছু বুঝতে পারলাম না। ওকে সাথে নিয়ে যেতে লাগলাম ম্যাডামের বাড়িতে।
যেতে যেতে জিজ্ঞেস করলাম, কিরে কোথায় ছিলি আজকে? শিউলি আমার দিকে শূন্য দৃষ্টিতে তাকিয়ে বলল, ওই স্তূপের মধ্যে। তারপর হেসে বলল, আরে আজ এক জায়গায় গিয়েছিলাম। তুই আমাদের বাড়িতে এসে খুঁজছিলি না আমায়? আমি বললাম, হ্যাঁ, কিন্তু তোর কথা আমি কিচ্ছু বুঝতে পারছি না। গিয়েছিলি কোথায় আজকে? শিউলি আমার কথা শুনে আবারও হাসলো। তারপরও আমাকে আর কিছু বলেনি। আমি ভাবলাম হয়তো মন ভালো নেই তার। আজকে তৃতীয় দিন। প্রাইভেট থেকে বাড়ি ফেরার পথে সেই ময়লা আবর্জনার স্তূপের মধ্য থেকে কোনো গন্ধ আজ আসেনি। আমি বাড়ি ফিরে মাকে এই ঘটনার কথা বললাম। কথায় কথায় শিউলির কথা উঠতেই মা আমার দিকে ভয়ার্ত দৃষ্টিতে তাকিয়ে বলে উঠলেন, কি বলছিস তুই এগুলো? জানিস না শিউলি আজ 2 দিন হলো মারা গেছে? কথায় কথায় শিউলির কথা উঠতেই মা আমার দিকে ভয়ার্ত দৃষ্টিতে তাকিয়ে বলে উঠলেন, কি বলছিস তুই এগুলো? জানিস না শিউলি আজ 2 দিন হলো মারা গেছে? কথাটা শুনে আমার পুরো চেতনা অসাড় হয়ে গেল। সাথে সাথে বুকের ভেতর একটা চাপা ব্যথা অনুভব করলাম। আমি মার দিকে তাকিয়ে অস্ফুট স্বরে জিজ্ঞেস করলাম, কি বলছো তুমি এসব? আমার সাথে ফাজলামো করছো তুমি? আমার মা আমার দিকে এগিয়ে এসে বললেন, তোকে মিথ্যে বলতে যাব কেন? 2 দিন আগে শিউলি আমাদের বাড়িতে এসেছিল, জিজ্ঞেস করছিল তুই কোথায় আছিস। আমি তখন বলেছিলাম তুই স্কুল থেকে ফিরিসনি। ও তখন চলে গেল, কিন্তু পথে ওকে নাকি কারা যেন মেরে রাস্তার মোড়ে এ নর্দমার স্তূপের মধ্যে ফেলে রেখে চলে যায়। আমি এই খবর পাই পরদিন দুপুরবেলা। শিউলির চাচা সেদিন শিউলিকে ওদের বাড়ির পেছনের দিকে কবর দিয়ে বাড়ি থেকে কোথাও চলে যায়। তুই তো জানিস আমার কোনো কথাই এখন আর ভালো করে মনে থাকে না, তাই শিউলির মৃত্যুর কথাও ভুলে গিয়েছিলাম। তাই তোকে শিউলির মৃত্যুর কথা বলতে পারিনি। তুই যখন শিউলির কথা বললি তখন মনে পড়ছে। আমার মাথা কাজ করা বন্ধ করে দিয়েছে। শিউলি মারা গেলে তাহলে আজ 2 দিন ধরে আমি কার সঙ্গে প্রাইভেট পড়তে যেতাম আর ফিরতামই বা কার সাথে? ভয় আমার শরীরের লোম দাঁড়িয়ে গেছে। এত বড় একটা ঘটনা আমি জানতে পারলাম না। শিউলি অবশ্যই স্কুল কামাই করার স্বভাব ছিল, তাই স্কুলে খুব কম যেত, কিন্তু প্রাইভেটে শিউলি আমার সাথে রোজ যেত। আজকে সন্ধ্যায় তাহলে আমার সাথে শিউলি কিভাবে ছিল? যদি ও মারা গিয়ে থাকে, নাকি সব আমার মনের ভুল? না, সব ভুল হবে কিভাবে? মনের মধ্যে একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, সেটা হলো শিউলি কি আমাকে কি বলতে চেয়েছিল, যার কারণে ওকে মৃত্যুর পরও আসতে হয়েছে? এটা জানার পর আমি আজ কোনোভাবেই ঘুমাতে পারবো না, কারণ ও আমার খুব কাছের বান্ধবী ছিল। ওকে আমি নিজের বোনের মতো দেখি, কারণ আমার কোনো বোন নেই। শিউলিও আমাকে সবসময় পছন্দ করত। ওরকম ফুলের মতো মেয়েকে কারা মেরে ফেললো সেটা কিছুতে মাথায় আসছে না। আমার মায়ের দিকে আমাকে এই ঘন কুয়াশার রাতেও গোসল করিয়েছেন, কারণ মার ভয় হচ্ছে আমাকে কোনো অশুভ কিছু শিউলির রূপ ধরে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছিল। পরদিন সকালে আমি সোজা শিউলিদের বাড়িতে যাই। আমার শরীরে আজ খুব জ্বর, কিন্তু আমাকে যেভাবেই হোক জানতে হবে শিউলির মৃত্যু কিভাবে হলো। মাকে বলেছি আমি স্কুলে যাব, কারণ শিউলির কথা বললে তিনি আসতে দিতেন না। শিউলিদের বাড়িতে এখনও সেই তালা ঝুলছে। আমি তালা ভাঙার চেষ্টা করিনি, কারণ এতে লোকজন সন্দেহ করতে পারে। আমি জানতাম শিউলিদের ঘরের পেছনে একটা ভাঙা জানালা আছে। আমি তাই বাড়ির পেছনের জায়গাটায় গিয়ে দেখি শিউলিকে যে জায়গায় দাফন করা হয়েছে সেখানটার আশেপাশে কিছু টুকরো কাগজ পড়ে আছে। আমি সেখান থেকে একটা কাগজ নিয়ে খুলে দেখলাম ওতে কালো জাদু করার বিভিন্ন মন্ত্রসহ কারো নখ আর চুল। আমার বুঝতে আর বাকি থাকে না এসবের পেছনে আসলে কি আছে। আমি তবুও জ্বর মাথায় নিয়ে জানালা ভেঙে শিউলিদের ঘরে ঢুকলাম। ভেতরে আসার পর আমি যা দেখলাম তাতে আমার চক্ষু কপালে উঠে যাওয়ার অবস্থা। সারা ঘর জুড়ে কালো জাদু করার সব জিনিস এদিক ওদিক ছড়ানো। একটা দলিল মতো কিছু পড়ে থাকতে দেখলাম চৌকিতে। ওটা হাতে তুলে নিলাম। পৃষ্ঠা উল্টাতেই সবকিছু পরিষ্কার হলো আমার কাছে। আসলে ঘটনা হলো এরকম, শিউলির বাবা আর মা কেউ বেঁচে ছিল না, তাই শিউলির দুঃসম্পর্কের এক চাচা তাকে ভরণ পোষণ করত। কিন্তু সময়ের সাথে শিউলি বুঝতে পারে ওর সেই চাচা ওর বাবার সম্পত্তির জন্য ওকে দেখভাল করছে, কারণ ওর বাবার অনেক সম্পত্তি ছিল যা তিনি মৃত্যুকালে নিজের মেয়ে শিউলির জন্য রেখে যায়। কিন্তু সেই সম্পত্তি পাওয়ার জন্য ওর চাচা শিউলির সাথে জোর জবরদস্তি করে শিউলির থেকে সব লিখিয়ে নেয়। ওর চাচা আসলে শিউলির 18 বছর হওয়ার অপেক্ষা করছিল, আর যখন ওর বয়স 18 হলো তখনই লোকটা এই কাজই করলো। আর শিউলি যাতে কাউকে এ বিষয়ে কিছু না বলতে পারে তাই ওকে জানোয়ার লোকটা ওরই ঘরেকে আটকে রাখতো। কিন্তু যখন বুঝতে পারলো শিউলি সবাইকে বলে দেবে, তখন শিউলির চাচা কালো জাদু করে শিউলিকে মেরে ফেলার চেষ্টা করে, আর এতে সফলও হয়। কিন্তু আমার ধারণা কোনো চুক্তি লঙ্ঘনের ফলে শিউলির সেই চাচাও কালো জাদুর শিকার হয়, আর যে কারণ এই দলিলটাও সে নিয়ে যেতে পারেনি। শিউলি এই কথাটাই আমাকে বলার জন্য সেদিন কোনোভাবে নিজেকে ছাড়িয়ে আমাদের বাড়িতে আমাকে খুঁজতে এসেছিল, কিন্তু আমাকে না পেয়ে তখন আমার সাথে দেখা করার জন্য পাড়ার মোড়ের কাছে দাঁড়ায়, কারণ আমি স্কুল থেকে ওই পথ দিয়ে বাড়িতে ফিরি। কিন্তু সেদিন আমার অনেক দেরিতে ফেরার জন্য ও আমার সাথে দেখা করতে পারে না, আর যা ঘটার সব এরই মধ্যে ঘটে যায়।
আর আমি কিছুই জানতে পারিনি। আমি শিউলিদের ঘর থেকে বেরিয়ে এসে ওদের ঘরের দাওয়াতে বসে পড়লাম। আমার চোখ দিয়ে জল পড়ছে। শিউলির জন্য বুকটা ফেটে যাচ্ছে। অমন ফুলের মতো মিষ্টি মেয়েটার সাথে কি করে ওর চাচা এই কাজটা করতে পারলো? সম্পত্তির জন্য লোকটা ওকে মেরে ফেললো। কি মনে করে আমি ঘর থেকে শিউলির স্কুল ব্যাগটা বের করে নিয়ে এসেছিলাম। আমি সেই ব্যাগটা খুলে ওর ব্যবহারের জিনিসপত্র আর ওর বই হাতে নিয়ে দেখতে লাগলাম। হঠাৎ একটা কাগজ ওর বই থেকে মাটিতে পড়ে গেল। আমি হাতে নিয়ে পড়তে লাগলাম সেটা। গোটা অক্ষরে লেখা, ওর সাথে ঘটা ইদানিংয়ের সমস্ত ঘটনার বিবরণ লেখা। কাউকে বলতে না পারা কথাগুলো কাগজে লিখেছে শিউলি। আহা, মানুষ কত নিকৃষ্ট হতে পারে এটা ভাবতেও ঘেন্না লাগছে। আজ 1 সপ্তাহ কেটে গেছে। পুলিশ এসেছিল 4র্থ দিন। আমি খবর দিয়েছিলাম। সবকিছু বলার পর তারা শিউলির লাশ তুলে পোস্টমর্টমের জন্য নিয়ে যায়। আর খুঁজে খুঁজে ওর সেই চাচাকেও গ্রেফতার করে। পোস্টমর্টমের পর জানা যায় কত অকথ্য নির্যাতন ওই লোকটা করেছিল ওর ওপর। আজ এসবের বিচারের দিন। ঘটনার শেষ এখানে হলেও পারত, কিন্তু একটার পর একটা ঘটনা যেন আমাকে তাড়া করে বেড়াচ্ছে। এতগুলো ঘটনা সব কেন আমার সাথেই কানেক্ট হচ্ছে আমি বুঝতে পারছি না। এবার আমি আমার নিজের জীবনের ঘটনা বলবো। আজ আমি আমার নানুমণি আর আমার জীবনে ঘটে যাওয়া কয়েকটি অমীমাংসিত ঘটনা শেয়ার করব। তখন 2021 সাল। তখন আমি ক্লাস 10-এ পড়তাম। করোনা মহামারীর কারণে 2020 সালে সমস্ত স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় বন্ধ হয়ে গিয়েছিল। আমার সমস্যাগুলো শুরু হয় জুন মাস থেকে, তবে নির্দিষ্ট তারিখ মনে নেই। একদিন ভোরবেলা আমি ঘুমিয়েছিলাম। হঠাৎ অনুভব করলাম কেউ আমাকে পেছন থেকে জড়িয়ে ধরছে এবং আমার মাথা টিপে দিচ্ছে। ভয়ের সাথে সাথে কালেমা শাহাদাত পড়ে ফেললাম। সেদিন আর কিছু হয়নি। এই ঘটনার 2 দিন পর দিনের বেলায় আমি ঘুমের ওষুধ খেয়ে ঘুমাচ্ছিলাম। হঠাৎ আবারও সে অনুভূতি হলো। পাশাপাশি খুব খারাপ একটা স্বপ্ন দেখছিলাম। তখন আব্বু এসে আমাকে ঘুম থেকে তুলে দিল দুপুরের খাবার খাওয়ার জন্য। খাওয়ার সময় আমি ভাবছিলাম এসব আমার সাথে কেন ঘটছে। আমি এসব ব্যাপারে আগে বিশ্বাস করতাম না, কিন্তু যখন আমার সাথে ঘটতে লাগলো তখন বিশ্বাস করা শুরু করলাম। এরপর প্রায় আমি ভয়ঙ্কর স্বপ্ন দেখতে লাগলাম। যা স্বপ্নে দেখতাম তার কিছু কিছু বাস্তব অনুভব করতাম। আমার সাথে আরও অনেক অদ্ভুত ঘটনা ঘটতে থাকলো। প্রায় সময় দরজা বন্ধ করে পাগলের মতো কান্না করতাম। একটা ঘোরের মধ্যে থাকতাম। প্রচণ্ড যন্ত্রণা হতো, কিন্তু কারো সামনে প্রকাশ করতে পারতাম না। আমি ভেবেছিলাম হয়তো 2022 সালে সব ঠিক হয়ে যাবে, কিন্তু আমার ধারণা ভুল ছিল। সময়ের সাথে সাথে সমস্যাগুলো আরও বেড়ে যেতে লাগলো। আমার মনে হতো আমি ধীরে ধীরে মানসিকভাবে ভেঙে পড়ছি। কোনো কিছু ভালো লাগতো না, পড়তে ইচ্ছে হতো না, খেতে ইচ্ছে হতো না, কোথাও যেতে মন চাইতো না, কারোর সাথে কথা বলতেও ভালো লাগতো না। একা থাকতাম, দরজা বন্ধ করে বসে থাকতাম অথবা কাঁদতাম। কেউ ডাকলেও সাড়া দিতাম না। এরপর থেকে আমার সহ্য শক্তি একদম কমে গিয়েছিল। অযথা কথা বা আজে বাজে কিছু শুনলেই মেজাজ খারাপ হয়ে যেত। আমার নানু বাড়িতে বেড়াতে গেলেও মন ঠিক থাকতো না। বাসায় ফেরার জন্য ব্যাকুল হয়ে থাকতাম। 2022 সালের শেষের দিকে আমার নানুমণি ওনার ভাগের সম্পত্তি পেলেন। এরপর তিনিও পরিবারের সবাই নতুন একটা বাসায় উঠলেন। নতুন বাসায় ওঠার 1 মাস পর কোনো এক কারণে বাসাটি ছেড়ে অন্য বাসায় চলে যেতে হয়। কিন্তু সেই নতুন বাসায় থাকার 6 মাস পর থেকে নানুমণি মানসিকভাবে অসুস্থ হতে থাকলেন। সারাক্ষণ কাঁদতেন, আজে বাজে কথা বলতেন, বাসা থেকে বের হয়ে যেতে চাইতেন। দিন দিন তার পাগলামি বাড়ছিল, যা সহ্য করা কঠিন হয়ে যাচ্ছিল। 3 মাস পর নানুমণি পুরোপুরি সুস্থ হয়ে গেলেন। কিন্তু 2023 সালের 1 ডিসেম্বর আমার নানা ভাই আমাদের ছেড়ে না ফেরার দেশে চলে গেলেন। এই শোক নানুমণি সহ্য করতে পারলেন না। ব্রেনের শক খেয়েছিলেন। এরপর থেকে তিনি আরও বেশি অসুস্থ হয়ে পড়লেন। এক কথায় পুরোপুরি মানসিক ভারসাম্য হারিয়ে ফেললেন। নানুমণি সারাক্ষণ পাগলের মতো কাঁদতেন, আজে বাজে কথা বলতেন। তাকে অনেক হুজুর দিয়ে ঝাড়ফুঁক করানো হলো, কিন্তু কোনো লাভ হলো না। তার অবস্থা ক্রমশ খারাপ হচ্ছিল। পরিস্থিতি খারাপ হওয়ায় নানুমণিকে আমাদের বাসায় নিয়ে আসা হয়। পরিচিত একজন হুজুর তাকে ঝাড়ফুঁক করেন এবং জানান ওনার ওপর জাদুটোনা করা হয়েছে। আম্মুকে আয়না দিয়ে দেখানো হয়েছিল কে জাদু করেছে, কিন্তু আম্মু বিষয়টি আমাদের সবার কাছ থেকে গোপন রেখেছিলেন। পরে কিছু নিকটাত্মীয়ের মাধ্যমে জানতে পারলাম কে আমাদের নানুমণির এত ক্ষতি করেছে। নানুমণির অবস্থা এতটাই খারাপ হয়ে গিয়েছিল যে আমরা তাকে জোর করে মামার বাসায় নিয়ে যাই। সেখানে গিয়ে তিনি আরও ভয়ঙ্কর আচরণ করতে লাগলেন। প্রায় সময় পাগলের মতো হাসতেন, কাপড় খুঁড়ে ফেলতেন, মামাকে মারতেন, মামার বউকে মারতেন, আরও অনেক অদ্ভুত ঘটনা ঘটাতেন। অবশেষে আমরা বাধ্য হয়ে তাকে 1 মাসের জন্য মানসিক হাসপাতালে ভর্তি করাই। ঈদের 2 দিন আগে নানুমণিকে বাসায় আনা হয়, কিন্তু ঈদের 2 দিন পর তিনি একটি ভয়ঙ্কর দুর্ঘটনায় ইন্তেকাল করেন। নানুমণির মৃত্যু আমার কাছে এক ভয়ানক ধাক্কা ছিল। তার ইন্তেকালের 2 মাস পর থেকে আমি পাগলের মতো কাঁদতাম, ছটফট করতাম, প্রায় খারাপ খারাপ স্বপ্ন দেখতাম, যা সহ্য করা অসম্ভব হয়ে উঠছিল। আমি একা একা ছাদে গিয়ে আনমনে বসে থাকতাম, নিজে নিজে কথা বলতাম আর পাগলের মতো কাঁদতাম।
2025 সালের দিকে আমার সমস্যাগুলো আরও বেড়ে গেল। এক পর্যায়ে আমি আমার পরিচিত এক আপুদের সব বললাম। তিনি তার পরিচিত এক দাদির কাছে বিষয়গুলো শেয়ার করলেন। সেই দাদি জানালেন, আমার ওপর কুফরি কালাম চালান করা হয়েছে। এগুলো করা হয়েছে অনেকগুলো উদ্দেশ্য নিয়ে, যেমন আমার বিয়ে বন্ধ রাখতে, ভবিষ্যতে সন্তান না হওয়ার জন্য, যাতে আমি কখনো সফল হতে না পারি, এমনকি মানসিকভাবে পাগল হয়ে আত্মহত্যা করে ফেলি। তারা চেয়েছিল আমার চরিত্রে কলঙ্ক লাগিয়ে আমাকে ধ্বংস করে দিতে। আমি অবশেষে জেনে গেলাম আমার এত বড় ক্ষতি কে করেছে। এরপর থেকে তাদেরকে আমি দু চোখে দেখতে পারি না, সহ্য করতে পারি না। তাদের জন্য খুব ঘৃণা অনুভব করি। আমি এখন আর তাদের আগের মতো শ্রদ্ধা করি না, সম্মান করি না। যারা আমার এত বড় ক্ষতি করেছে তাদের বিচার আমি মহান রব্বুল আলামিনের কাছে ছেড়ে দিলাম। এখন তাদের ঘরে অশান্তি চলছে। ঘটনাগুলো এমনভাবেই আমার কানেই কেন আসছে বুঝতে পারছি না। জানি না সামনের দিনগুলোতে আমি আরও কী জানবো। যাই হোক, আপনারা আমার কোনো ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আজ আমার লেখা এভাবে শেষ করছি। দর্শক, আজকের ঘটনাগুলি সবগুলোই খুব বিচিত্র। যিনি আমাদের সাথে সব শেয়ার করেছে তিনি অনেকগুলো ঘটনা এক এক করে আমাদের মাঝে পাঠিয়েছেন।